ক্লাসে স্বাগতম। আজ measles and syphilitic myasm part 1. আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আমাদের সিফিলিস এন্ড সিফিলিটিক মায়াজম এর উপরে ফার্স্ট ক্লাস শুরু করছি। যারা উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় স্যার বৃন্দ এবং যারা আজকে ক্লাসে ডক্টররা উপস্থিত আছেন, সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা এবং অনেক অনেক শুভকামনা রেখে আমি ক্লাসটা শুরু করছি। প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে আজকে আমাদের যে আলোচ্য বিষয়, এর মধ্যে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরু করছি, হোয়াট ইজ সিফিলিস। সিফিলিস হচ্ছে হাইলি কন্টাজিয়াস, মানে অনেক বেশি highly contagious sexually transmitted infection বা sexually transmitted disease caused by a type of bacteria known as Treponema pallidum. Treponema pallidum নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে এই হাইলি কন্টাজিয়াস, মানে যেটা সহজেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাওয়ার মতো খুব সহজেই যার ক্যাপাসিটি আছে, এটাকে আমরা বলি হচ্ছে হাইলি কন্টাজিয়াস। এবং এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থেকে বোঝা যায়, সেক্সুয়াল মানে ইন্টারকোর্সের মাধ্যমে সবচেয়ে বেশি এটা ট্রান্সমিট করে অথবা ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়ায়, যদি আমরা ফার্স্ট হচ্ছে ডাইরেক্ট কন্টাক্ট উইথ এ সিফিলিস সোর, যেখানে সিফিলিসের ক্ষত আছে এই ধরনের মানুষের সাথে একজন সুস্থ মানুষের যদি ইন্টারকোর্স হয়। আমরা কিছুদিন আগেই আমাদের এই গ্রুপে গনোরিয়া নিয়ে আলোচনা করেছি। আপনারা গনোরিয়া নিয়ে আলোচনা করার সময় অনেকগুলো বিষয় জেনেছেন। সিফিলিসেও ওইরকম কমন কিছু বিষয় আছে, যেমন ভেজাইনাল, অ্যানাল, ওরাল সেক্স এর মাধ্যমে, মানে যেখানে মিউকাস মেমব্রেন গুলো খুবই জাংশন, মিউকাস মেমব্রেনের জাংশন থাকে বা মিউকাস মেমব্রেন গুলো খুবই থিন মিউকাস মেমব্রেন থাকে। তো ওই জায়গাগুলোতে যদি সিফিলিসের সোরটা, ক্ষতটা যদি লেগে যায়, তাহলে সেখান থেকেই এই সিফিলিসের ব্যাকটেরিয়াটা সহজেই সুস্থ মানুষের শরীরে যেতে পারে। খুবই ইন্টিমেট পারসন টু পারসন কন্টাক্ট, খুবই অন্তরঙ্গ যদি একজনের শরীরের সাথে আরেকজনের শরীর এমন জায়গাগুলোর মধ্যে মানে আপনার কন্টাক্ট হয়, স্পর্শ হয়, যে জায়গাগুলো মিউকাস মেমব্রেন, যেমন মনে করেন মুখের মধ্যে, অথবা দেখা যাচ্ছে নাকের ছিদ্রের মধ্যে, অথবা এরকম বিষয়, মানে যেখানে মিউকাস মেমব্রেনের জাংশন থাকে বা মিউকাস মেমব্রেন গুলো খুবই থিন থাকে। এছাড়া হচ্ছে ট্রান্সফিউশন অফ ইনফেক্টেড ব্লাড, যদি একটা ব্লাডের মধ্যে সিফিলিসের অলরেডি সিফিলিসের জীবাণুর মাধ্যমে ইনফেক্টেড, ওই ব্লাডটা যদি সুস্থ মানুষের শরীরে নেওয়া হয়। ম্যাটার্নো ফিটাল ট্রান্সফিউশন, মানে হচ্ছে যে মায়ের সিফিলিস আছে, ওই মায়ের যে যদি গর্ভে সন্তান আসে, সেই সন্তানেরও সিফিলিস হতে পারে, এবং সেখানে syphilis can spread from an infected mother to her unborn baby, মানে এটাকে বলি আমরা ট্রান্সপ্লাসেন্টাল প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীর থেকে বাচ্চা শরীরে চলে যেতে পারে। কিন্তু আরো কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে যদি কোনো খাবার শেয়ার করে, অথবা খাবারের যেমন প্লেট, বাটি, চামচ, এগুলো যদি একজনের মানে ইনফেক্টেড মানুষের আইটেম গুলো যদি সুস্থ মানুষ ইউজ করে, অথবা মানে বিশেষ করে টয়লেটের যে আটেনসিলস গুলো আছে, যেমন কোমোড বা ট্যাপ বা এগুলো যদি দেখা যাচ্ছে অসুস্থ মানুষ ইউজ করে, টয়লেট সিট যেটা, সুইমিং পুল, তারপর হচ্ছে ক্লথ শেয়ার করার মাধ্যমে কিন্তু সিফিলিস ছড়ায় না।
সিফিলিসের জন্য আমাদের সবচেয়ে বেশি জানা দরকার হচ্ছে সিফিলিসের কয়েকটা স্টেজ থাকে। স্টেজটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্টেজগুলো যদি আমি খুব ক্লিয়ারলি জানতে পারি তাহলে আমরা রোগীকে আইডেন্টিফাই করতে পারবো এবং এই রোগী সিফিলিসের মাধ্যমে আক্রান্ত আমরা এটা বুঝতে পারবো। তাহলে সেভাবে আমরা একটা অ্যান্টিসিফিলিটিক মেডিসিনও আমরা সিলেকশন করতে আমাদের জন্য সুবিধা হবে। গনোরিয়ার ক্ষেত্রে আমরা কোনো স্টেজ দেখি নাই, বাট সিফিলিসের ক্ষেত্রে 4টা স্টেজের কথা বলা হয়। একটা হলো প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, লেটেন্ট স্টেজ এবং টারশিয়ারি স্টেজ। আমরা যদি মোস্ট ইনফেকশিয়াস এজেন্ট হচ্ছে মানে স্টেজ হলো প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্টেজ। তো আমরা এই জায়গাটায় দেখি কি হয়, প্রাইমারি সিফিলিসে কি হয়। এখানে একটা ছবি শেয়ার করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা আলসারেশন আছে, আলসারেশনের উপরে খুব ক্রিম টাইপের মানে একটা থিন লেয়ার আছে, মানে থিন লেয়ার বলবো না, একটা থিক লেয়ার আছে হোয়াইট কালারের। এই ধরনের আলসারেশনকে, যদি সিফিলিসের আলসার হয় এই ধরনের আলসারেশনকে আমরা বলি হচ্ছে শ্যাঙ্কার, সিফিলিটিক শ্যাঙ্কার। মানে একটা সিফিলিসের জার্ম যদি একজনের শরীরে যায় এবং সেটা যদি তার সেরকম ফেভারিট এনভায়রনমেন্ট পায়, যেটাকে আমরা একটা ইনকিউবেশন পিরিয়ড বলি, 14 থেকে 21 দিনের মধ্যে সিমটমস অ্যারাইজ করে, সিমটমস দেখা দেয়। তো সেখানে ফার্স্ট সিমটমস দেখা যেতে পারে সিফিলিটিক শ্যাঙ্কার। সিফিলিটিক শ্যাঙ্কারটা শুধুমাত্র পুরুষের শরীরে দেখা যায় এমন না, এটা ফিমেল বা মহিলাদের শরীরেও কিন্তু একই রকম শ্যাঙ্কার দেখা যেতে পারে। আমরা এখানে দেখি ইট বিগিনস উইথ এ স্মল অ্যাজ লাইক অ্যাজ বটম, মানে একটা বোতাম যতটুকু এরকম একটা ছোট রাউন্ড একটা সোর বা ক্ষত, যেটাকে বলছি শ্যাঙ্কার। তবে এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই শ্যাঙ্কারে ব্যথা হওয়ার সম্ভাবনা কম, এটা ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় পেইনলেস, তবে এটা হচ্ছে খুবই ইনফেকশিয়াস। এই মানে ফার্স্ট স্টেজে এটাকে আমরা পেইনলেস হিসেবেই দেখি। দেন এই শ্যাঙ্কার কিছু কিছু সময় দেখা যাচ্ছে শ্যাঙ্কারের জন্য পেশেন্ট, এরকম শ্যাঙ্কার হলে পেশেন্ট কিন্তু এটা ট্রিটমেন্টের জন্য চেষ্টা করে, বিভিন্ন ধরনের মলম ইউজ করে অথবা অয়েন্টমেন্ট বা বিভিন্ন এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ইউজ করে। প্রাইমারিলি আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়া বা যে মানে বিশেষ করে এই ধরনের সোর দেখা গেলেই তারা তো আসলে বুঝে না এটা কি, সাথে সাথেই তারা এক্সটার্নাল অ্যাপ্লিকেশনে চলে যায়। এক্সটার্নাল অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে যেটা দেখা যায় যে এখানে আপনারা দেখেন যে তার ইঙ্গুইনাল যে রিজিয়ন আছে, ইঙ্গুইনাল রিজিয়নের মধ্যে এই যে একটা গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয়, যেটাকে বলি আমরা বিউবো, বাংলায় আমাদের অনেক বাংলা বইতে লেখা থাকে বাগি। তো এই বিউবো হচ্ছে ইনফ্লামেশন এন্ড সুয়েলিং অফ এ লিম্ফ নোড অফেন উইথ পাস, এবং পাস ফরমেশন করে স্পেশালি ইন আর্মপিট অর গ্রোয়েনের মধ্যে। আচ্ছা, এখন এই বিউবো দেখা যেতে পারে, আবার শ্যাঙ্কারও দেখা যেতে পারে। কখনো দেখা যায় শ্যাঙ্কার যদি এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা যদি সাপ্রেশন হয়, সেখান থেকে বিউবো ডেভেলপ করতে পারে। তো শ্যাঙ্কার অথবা বিউবো এগুলো হলে রোগী অস্থির হয়ে পড়ে, এবং আমাদের রোগীরা স্বাভাবিকভাবে যখনই ডক্টরের কাছে যায় তারা কিছু বুঝুক আর না বুঝুক, বিশেষ করে ফার্মেসি গুলোতে তারা অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট, বিভিন্ন ধরনের পেইন কিলার এগুলো তারা প্রেসক্রিপশন করতে শুরু করে। তো এই প্রেসক্রিপশনের মাধ্যমে কি হয়, এই শ্যাঙ্কার অথবা বিউবো এটা খুব ফোর্সফুলি রিমুভ হয়, মানে আপনি বাইরে থেকে ফোর্স ক্রিয়েট করে এটাকে রিমুভ করলেন। রিমুভ করার পরে দেখা যায় সিফিলিসটা আমাদের যেই ব্লাড স্ট্রিমে সাথে যুক্ত হয়ে যায় এবং আমাদের ইন্টারনাল বডিতে বা এটা চলে আসে। যেখানে একটা এক্সটার্নাল মানে সিমটমস অ্যারাইজ করেছে, সেখান থেকে আমরা খুব সহজেই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে কিউর করতে পারতাম। এটা আরো জটিল আকার ধারণ করে যখন বডির ইন্টারনাল অর্গানে এটা যখন চলে আসে, সেটা আমরা দেখব যে কত মারাত্মক আকার ধারণ করে দেখব। সো এই প্রাইমারি কন্ডিশনটা যখন সাপ্রেশন হয়, সাপ্রেশনের পরেই
চলে আসে, সেকেন্ডারি সিফিলিস ডেভেলপ করে। এবং সেকেন্ডারি সিফিলিসে দেখা যায়, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে শ্যাঙ্কার অনেক সময় কোনো ট্রিটমেন্ট ছাড়াও কিন্তু এটা সাবসাইড করতে পারে। কোনো ট্রিটমেন্ট না করলেও এটা দেখা যাচ্ছে এই একটা 3 থেকে 6 সপ্তাহের মধ্যে শ্যাঙ্কারটা চলে যায়। ট্রিটমেন্ট করার মাধ্যমেও চলে যেতে পারে, উইদাউট ট্রিটমেন্টও চলে যেতে পারে। আচ্ছা, কিন্তু এই অবস্থাটাই হচ্ছে হোমিওপ্যাথিক ডক্টরদের জন্য আমরা যারা আমাদের এই ধরনের পেশেন্ট ট্রিটমেন্টের এক্সপেরিয়েন্স আছে, ইভেন ডক্টর হ্যানিম্যানের যে ক্রনিক ডিজিজ অথবা হ্যানিম্যানের লেসার রাইটিংস বা ক্যান্টের ফিলোসফি, এই মানে টেক্সট বুকগুলা যদি আমরা যদি দেখি, তারাও বলছেন যে দিস স্টেজ ইজ ভেরি ইজি টু কিউর উইথ দ্য হোমিওপ্যাথিক রেমেডিজ উইথিন এ ফিউ উইকস। এটা আমাদের হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে খুব সহজেই কিন্তু এই ধরনের রোগীদেরকে ট্রিটমেন্ট করা যায় এবং রোগীরা সুস্থ হয়ে আসে। প্রাইমারি সিফিলিসটাকে যখন আমরা সাপ্রেশনের দিকে নিয়ে যাই, তখন শুরু হয় সেকেন্ডারি সিফিলিস। সেকেন্ডারি সিফিলিস হচ্ছে 6 সপ্তাহ থেকে 42, মানে 6 সপ্তাহ অথবা 42 দিন পরে এটা দেখা যায় রোগীর মধ্যে স্কিন র্যাশ দেখা যায়। এই র্যাশটা হয় কিছুটা গোলাপি কালারে, যেটাকে আমরা বলি রোজিওলা ইরাপশনস অথবা সিফিলিটিক রোজিওলা এই নামেও নামকরণ করা হয়। বিশেষ করে গোলাপি কালারের একটা ইরাপশনস রোগীর মধ্যে ডেভেলপ করে। এই ধরনের ইরাপশন নিয়ে আমাদের কাছে যদি কোনো রোগী আসে, বিশেষ করে হোমিওপ্যাথিক ডক্টরদের কাছে এই ধরনের ইরাপশন ডেভেলপ হওয়ার পরে রোগী কিন্তু আসে। এই ইরাপশনস নিয়ে যখন আসে, আর পাশাপাশি আমরা যদি রোগীর প্রিভিয়াস হিস্ট্রি যদি আমরা নিই, বিশেষ করে তার প্রিভিয়াস সেক্সুয়াল হিস্ট্রি যদি আমরা পাই, সেখান থেকে কিন্তু আমরা এই রোগীটাকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি this patient has been suffering with syphilis। এবং এখানে আপনার বিশেষ করে সেকেন্ডারি সিফিলিসে এখানে আমরা রোজিওলা ইরাপশনস এর সাথে আরেকটা বিষয় দেখি, সেটা হলো সোর থ্রোট। এবং এই সোর থ্রোটটা খুবই ডিফিকাল্ট সোর থ্রোট, যে এই আলসারেশন গুলো খুবই ডিপ আলসারেশন। এখানে আমরা এই ডিপ আলসারেশন গুলো ডেভেলপ করতে দেখি। এখানে বিশেষ করে আলসারেশন গুলোর মধ্যে কোনো ধরনের ইচিং থাকে না। বিশেষ করে এগুলো হাতের তালু, পায়ের তালু অথবা মুখের মধ্যে ডেভেলপ করতে পারে। আমি আমার একটা খুবই প্র্যাকটিক্যাল একটা কথা বলি। আমি গত বুধবার আমি একটা পেশেন্টকে নিয়ে গিয়েছিলাম। আপনারা জানেন আমি বুধবারে আমার ক্লাসটা নিতে পারিনি। আর না নিতে পারার পিছনে মেইন কারণ হচ্ছে আমার একটা পেশেন্ট হসপিটালে ভর্তি ছিল, মানে আমার ভাগ্নি তার সিজার হবে, তখন তার হলো বি পজিটিভ ব্লাড দরকার। আমি একজন ডোনার নিয়ে ইমার্জেন্সি গিয়েছি। এখন ডোনার আমাদের সময় নেই, আমরা খুব দ্রুত, যেহেতু রাত হয়ে গেছে আমি যেতেই অনেক দূরে, তারপর হচ্ছে ব্লাড দিয়ে আমরা চলে আসছি। ক্রস ম্যাচিং বা আদার্স স্ক্রিনিং টেস্ট গুলো করে তারা ব্লাডটাকে ইউজ করবে, এটাই হচ্ছে বিষয়। এখন কি হয়েছে, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ক্রস ম্যাচিং এর পরে আমাদেরকে জানালো এই ব্লাডটা ইউজ করা যাবে না। কেন ইউজ করা যাবে না? এই ব্লাডের মধ্যে সিফিলিসের মানে কি আছে, সিফিলিসের ইনফেকশন আছে। আমি তো মানে স্বাভাবিকভাবে শুনে আশ্চর্য হলাম, আর আমি চিন্তাও করতে পারি নাই যাকে নিয়ে গিয়েছি এই ধরনের সমস্যা হতে পারে। তো যাই হোক, কিছু করার নেই। আমি পরবর্তীতে যখন ওনাকে বললাম যে আপনার তো এই প্রবলেম ছিল, ব্লাড ইউজ করা যায় না, আপনি একটু ডক্টরের সাথে পরামর্শ করেন বা আপনি কি করবেন, আপনি নিজে একটু চিন্তা করেন, এটার জন্য আপনাকে ট্রিটমেন্টে আসতে হবে। আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন আর এলোপ্যাথিক ট্রিটমেন্ট করেন। আমি ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনার শরীরে কোনো এরকম আলসারেশন আছে কিনা বা হয়েছে কিনা প্রিভিয়াসলি, আমি সিফিলিসের বিভিন্ন ধরনের স্টেজ ধরে আমি ওনাকে জিজ্ঞেস করা শুরু করলাম। তখন তিনি আমাকে বললেন যে তার স্ক্রুটামের মধ্যে একটা আলসারেশন আছে, যে আলসারেশনকে উনি কোনো এলোপ্যাথিক ট্রিটমেন্ট করছে লং টাইম থেকে, কোনো ট্রিটমেন্টেই এই আলসারেশনটা ভালো হচ্ছে না। স্ক্রুটামের মধ্যে, টেস্টিসের মধ্যে প্রায় 1 বছর থেকে তার সেই আলসারেশন। আমি মানে স্বাভাবিকভাবেই আসলে
তার সিমটমস এবং হচ্ছে তার ল্যাবরেটরি ডায়াগনোসিসের সাথে অনেকটা ম্যাচ করেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে কার যে কখন এটা হয়ে থাকবে সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। সেজন্য প্রয়োজন হচ্ছে আমরা সিমটমস গুলো খুব ভালো জানবো, জানার পরে আমরা যদি সন্দেহ করি আমরা তাকে টেস্ট করার মাধ্যমে, ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম হব। কারণ সিফিলিস যে কত মারাত্মক আমরা সামনে গেলে দেখবো যে এটা কত ডেঞ্জারাস। সো আমরা যেটা বলছি যে এই ধরনের আলসারেশন তার মুখে হতে পারে, পায়ের তালু, হাতের তালু, এগুলোতে হতে পারে। ইভেন বডির, বিশেষ করে আমরা যে টেস্টিস এর কথা বলছি, ইভেন পেনিসের মধ্যে এই ধরনের আলসারেশন ডেভেলপ করতে পারে। সেকেন্ডারি সিফিলিসের আরো কিছু সিমটমস আমরা খেয়াল করতে পারি। সেকেন্ডারি সিফিলিসের সাথে আরো কিছু ফিজিক্যাল কিছু কমপ্লেইন দেখা যেতে পারে, যেমন তার মাথা ব্যথা হতে পারে, লিম্ফ নোড গুলো সোলেন, মানে কিছু লিম্ফ নোড ফুলে যেতে পারে। লিম্ফ নোড ফুলে গেলে আমরা এটা স্বাভাবিকভাবেই, আচ্ছা, হেয়ার লস হতে পারে। তো এখানে হেয়ার লস এর বিষয়টা হচ্ছে, লিম্ফ নোডের বিষয়ে একটু বলি। লিম্ফ নোড গুলো আমরা স্বাভাবিকভাবে অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখি বা অনেক পেশেন্টের ক্ষেত্রে, সাধারণ পেশেন্টের ক্ষেত্রেও দেখি যে কোন একটা জ্বর অথবা ঠান্ডা বা সর্দি এই ধরনের কোন একটা সমস্যার কারণে তার সার্ভাইকাল লিম্ফ নোড গুলো ফুলে যায়, অথবা কোথাও ইনজুরির পরে দেখা যাচ্ছে তার পোস্ট অরিকুলার লিম্ফ নোড, বিশেষ করে কানের পেছনের লিম্ফ নোড গুলো তার ফুলে যায়, অথবা ইনগুইনাল রিজিয়নের, অথবা আমরা দেখি সিফিলিটিক লিম্ফ নোড গুলোতে স্বাভাবিকভাবে পেইন হয়। এখানে একটা ইনফেকশিয়াস একটা কন্ডিশন থাকে, মানে ইনফ্লামেটরি একটা কন্ডিশন থাকে, পেইন থাকে, ব্যথা থাকে। সোরিক লিম্ফ নোড গুলো যেখানে মানে ফুলে আসে সেখানে দেখা যাচ্ছে, আমরা দেখি যে ব্যথা বেদনা ছাড়াই এই ধরনের কন্ডিশন গুলো দেখা যায়। বিশেষ করে সাধারণ জ্বর সর্দি এগুলোতেও লিম্ফ নোড ফুলে যেতে পারে। আচ্ছা, হেয়ার লস কিন্তু সোরিক ক্ষেত্রেও দেখা যায়, সাইকোটিক ক্ষেত্রেও দেখা যায়, সিফিলিটিক ক্ষেত্রেও দেখা যায়। তো এখানে সিফিলিটিক পেশেন্ট বা সিফিলিস আছে, সেকেন্ডারি সিফিলিসের পেশেন্টদের ক্ষেত্রে এই সিমটমসটা দেখা যায় যদি জাস্ট হচ্ছে চিরুনি দিয়ে এভাবে চুল আঁচড়ানোর সাথে সাথে চিরুনিতে অনেক চুল একসাথে উঠে চলে আসে। সাইকোসিসের ক্ষেত্রে দেখা যায় একটা জায়গায় গোল হয়ে চুলগুলো উঠে যায়। সোরিক পেশেন্টের ক্ষেত্রেও চুলগুলো ভেঙে যায়, মানে ভেঙে যায়, একদম ভেতর থেকে উঠে না আসলেও চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যায়। তো আমরা সিফিলিটিক পেশেন্টের ক্ষেত্রে এরকম হেয়ার লস দেখতে পাই, জয়েন্টের মধ্যে ব্যথা দেখতে পাই। তো এই বিষয়গুলো আমরা দেখি। আরো এছাড়া আলসারেশন আরো কিছু জায়গায়, বিশেষ করে তার ডিউডেনাল আলসার অথবা দেখা যাচ্ছে এই ধরনের আলসারেশন তার মধ্যে আরো ডেভেলপ করতে পারে। তো সেকেন্ডারি সিফিলিসের এই লক্ষণগুলো মানে পাশাপাশি থাকে। আমরা যে বিষয়গুলো বলছি, স্কিন র্যাশ, বিশেষ করে রোজিওলা মানে আপনার র্যাশ, পাশাপাশি হচ্ছে আলসারেশন, এর পাশাপাশি যে সিমটমস গুলো বলেছি এগুলো আমরা দেখি। সেকেন্ডারি সিফিলিসের সময়ে পেশেন্টের মধ্যে আরেকটা বিষয় দেখা যায়, কন্ডাইলোমাটা একুমিনাটা ডেভেলপ করতে পারে। কন্ডাইলোমাটা একুমিনাটা আপনারা স্বাভাবিকভাবেই আমরা কন্ডাইলোমাটা একুমিনাটা এরকম দেখি, বিশেষ করে জেনিটালিয়ার মধ্যে, সে মেল হোক বা ফিমেল হোক, একটু বসতে হবে, মেল হোক অথবা ফিমেল হোক। এখন সেকেন্ডারি সিফিলিসকে অনেকেই দেখা যাচ্ছে এই অবস্থাটাকেও অনেকে বিভিন্ন ভাবে আনন্যাচারাল অথবা ডিসিমিলার ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করার চেষ্টা করে, এবং ট্রিটমেন্ট করার পরে দেখা যায় তার মধ্যে আরেকটা স্টেজ ডেভেলপ করে, তার এই এক্সটার্নাল যেই মানে সিমটমস গুলো এগুলো চলে গিয়ে একটা লেটেন্ট একটা কন্ডিশন তৈরি হয়। লেটেন্ট কন্ডিশনের মধ্যে তার অনেকগুলো মেন্টাল মানে চেঞ্জ তার মধ্যে ডেভেলপ করে। মেন্টাল চেঞ্জের মধ্যে আমরা বিশেষ করে এই যে মানে লেটেন্ট সিফিলিসটা, এই স্টেজটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, কোনো ধরনের লক্ষণ দেখা যায় না, কিন্তু একজন হোমিওপ্যাথিক ডক্টরের কাছে এই সিমটম মানে তার ওই অবস্থায়ও তার জন্য ট্রিটমেন্ট করা মানে সম্ভব। কারণ আমরা যেহেতু পেশেন্টের মেন্টাল কন্ডিশন গুলোকে নিয়ে কাজ করি, মেন্টাল জেনারেল সিমটমস গুলোকে নিয়ে আমরা কাজ করি, সেখানে আমরা এই সিমটমস গুলো দেখতে পাই। যেমন তার মধ্যে ডিপ্রেশনের মধ্যে পেশেন্ট ডিপ্রেশনে চলে যায়,
পেশেন্ট একটা ডিপ্রেশনে চলে যায়, তার যে পারসেপশন ক্যাপাসিটিটা খুবই দুর্বল হয়ে আসে, তার মধ্যে একটা সন্দেহ সংশয় খুব বিশ্বাস করে। আমরা এটা সাইকোসিসের ক্ষেত্রেও দেখি সাসপিশিয়াসনেস, সিফিলিসের ক্ষেত্রেও আমরা সাসপিশিয়াস ডেভেলপ হয়, তবে দুইটার মধ্যে পার্থক্য আছে। তার মধ্যে তার মানে যে সিক্রেটিভ একটা মেন্টালিটি, মানে যে তার নিজেকে মানে ওয়ান্টস টু কনসিল এভরিথিং, সবকিছু গোপন করার একটা চিন্তা, ইভেন তার যে একটা সাফারিংস, সেই সাফারিংসটাকেও সে গোপন করার একটা চিন্তা তার মধ্যে ডেভেলপ করে, এগুলোকে সাপ্রেশন করার একটা চিন্তা তার মধ্যে ডেভেলপ করে। পাশাপাশি কিছু ফিক্সড আইডিয়া তার মধ্যে ডেভেলপ করে, পেশেন্ট খুবই ইন্ট্রোভার্টেড হয়ে পড়ে, তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে। এখানে সুইসাইডাল টেন্ডেন্সি, তারপরে ডিপ্রেশন, এই বিষয়গুলো মেন্টালি পেশেন্ট খুবই, মেমোরিতে পেশেন্ট খুবই ডালনেস ডেভেলপ করে, মেমোরি এবং রিটেনশন পাওয়ার এগুলো এক্সট্রিমলি ডিমিনিশড, মানে কমে যায়। এই বিষয়গুলো আমরা দেখি লেটেন্ট সিফিলিটিক কন্ডিশন বা এই স্টেজের মধ্যে আমরা এই বিষয়গুলো দেখি। এটাকে আমরা যদি চিন্তা করি যে একটা পেশেন্টকে আমরা যে পেশেন্টের এই কন্ডিশন গুলো দেখলে আমরা এই পেশেন্টের সিফিলিটিক মায়াজমে আছে, এটাও আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, এরপরে আরো কিছু বিষয় দেখা যায় এই রোগীর ক্ষেত্রে। এই লেটেন্ট অবস্থায় পেশেন্টের মধ্যে আমরা আরো এই অবস্থাটা, এই স্টেজটা আমরা বোঝার ক্ষেত্রে আমরা তার ফিজিক্যাল জেনারেল কিছু সিমটমস আমরা দেখতে পারি। যেমন এই রোগীদের ক্ষেত্রে তার কষ্টগুলো রাত্রে বেশি বেড়ে যায়, পেশেন্ট খুব মানে আগ্রহ করে সে সকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকে যে কখন সকাল হবে, কখন সূর্য উঠবে, কখন আমার সাফারিংসটা কমে আসবে। তারপর হচ্ছে তার যেই ন্যাচারাল সাফারিংস গুলো আছে, ন্যাচারাল এক্সক্রিশন গুলো আছে, বিশেষ করে স্টুল, ইউরিন, সোয়েট, মিন্স, এগুলোর সময় তার কষ্ট বেড়ে যায়। যে তার শরীরে যদি ঘাম হয়, প্রস্রাব, পায়খানায়, এগুলোর সময় তার কষ্ট আরো বেড়ে যায়। এবং আনন্যাচারাল বা অ্যাবনর্মাল ডিসচার্জের মাধ্যমে, যেমন লিউকোরিয়া, এর মাধ্যমে তার কষ্ট কমে আসে। এরকম বিষয়গুলো দেখি আমরা খুবই, তারা মানে গরম কাতর হয়ে পড়ে, শীতে তাদের কষ্ট অনেকটা কমে আসে, তাদের মধ্যে খুব টক খাওয়ার ইচ্ছা, মিষ্টি খাওয়ার ইচ্ছা, এই ধরনের, এবং আনওয়ান্টেড বিশেষ করে চক, লাইম, পেন্সিল, ওয়াইন, এগুলো খাওয়ার মতো একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। মাংসের প্রতি খুবই অনীহা তাদের মধ্যে ডেভেলপ করে। আমরা তার সাথে আরো কিছু বিষয় দেখি, যেমন তার অলরেডি এটা আমরা বলেছি যে চুল একদম ফলিং অফ হেয়ারস ইন বাঞ্চেস, একদম গোছা গোছা চুল উঠে চলে আসে। চুলের মধ্যে তার মধ্যে কিছু ড্যান্ড্রাফ, খুশকি হওয়ার একটা প্রবণতা, যার মধ্যে থিক ইয়েলো ক্রাস্ট, মানে মামড়ি পড়ে, একদম হলদে টাইপের মোটা হলদে মামড়ি পড়ে। এই ধরনের রোগীদের একটা বিষয় দেখা যায়, বিশেষ করে বাচ্চাদের, তার শরীরের গঠনের তুলনায় মাথাটা বড় থাকে, যেটাকে আমরা ম্যাক্রোসেফালি বলি। ম্যাক্রোসেফালি ডেভেলপ করে। নাকের মধ্যে তাদের একটা মানে বিষয় দেখা যায় যে নাকটা খুবই ফ্ল্যাট থাকে, আর ডিপ্রেসড নোজ থাকে, অথবা স্যাডেল টাইপ নোজ বলতে পারি আমরা, স্যাডেল টাইপ নোজ। এবং দাঁতের মধ্যে বিশেষ করে তার এই ক্রাউন অফ ইনসিসর টিথ, মানে সামনের যে ইনসিসর টিথ গুলো আছে, এগুলো একটা ক্রিসেন্টিক চাঁদের মতো চন্দ্রাকৃতির একটা শেপ তাদের মধ্যে ডেভেলপ করে, আমাদের এখানে ছবিতেও দেখা যাচ্ছে। এবং তার দাঁত, হাড়গুলো ক্ষয় হয়ে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা দেখি। নখের মধ্যে বিশেষ করে তার কয়লোনাইসিয়া ডেভেলপ করে, স্পুন শেপড, চামচের মতো তার নখগুলো, এবং নখগুলো খুব পাতলা হয়ে আসে। এই বিষয়গুলো আমরা দেখি যে লেটেন্ট সিফিলিসের ক্ষেত্রে এই স্টেজগুলো আমরা দেখি। তো এখানে আমরা এই লেটেন্ট সিফিলিসের ক্ষেত্রে যদি তার সাথে সাইকোসিস অথবা সোরার কম্বিনেশন হতে পারে, এবং কম্বিনেশন হলে পেশেন্টের কন্ডিশন অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের জন্য ট্রিটমেন্ট করাও ডিফিকাল্ট হয়ে পড়ে। তো ডক্টর হ্যানিম্যান বলছেন, আনটিল দ্য প্রপার ট্রিটমেন্ট ডিজিজ বিকামস মোর এন্ড মোর টার্ন ইন কমপ্লেক্স ফর্ম, এবং অনেক বেশি জটিল অবস্থার দিকে চলে যায়। সো যেখানে আমাদের সিফিলিস যখন ফার্স্ট ডেভেলপ করেছে, আমরা খুব ইজিলি সেটাকে ট্রিটমেন্ট করতে পারতাম। যখন সেটা সোরা সাইকোসিসের সাথে একদম কম্বাইন্ড হয়ে গিয়েছে, তখন সেটা ডিফিকাল্ট টু কিউর হয়ে পড়েছে আমাদের জন্য, মেবি ইনকিউরেবল অবস্থায় চলে আসে দেখা যায়। তো এই ধরনের মানে অবস্থার পরে
এটাও যদি চলতেই থাকে তাহলে পেশেন্টের মধ্যে পরবর্তী স্টেজ যেটাকে আমরা বলি টারশিয়ারি সিফিলিস ডেভেলপ করে। এই টারশিয়ারি সিফিলিসটা আরো বেশি কঠিন অবস্থা দেখা যায়, যেটা 2 থেকে 30 বছরের মধ্যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা এখন বিশেষ করে অনেক বেশি হার্টের ভালভের কমপ্লেইন, যেটাকে আমরা বলছি ভালভিউলার হার্ট ডিজিজ অথবা অ্যাওর্টিক ইনসাফিসিয়েন্সি অথবা অ্যাওর্টিক রিগারজিটেশন মানে হচ্ছে তার ভালভটা ঠিকভাবে কাজ করে না, যেখানে রাইট এট্রিয়াম থেকে তার ব্লাডটা যাওয়ার কথা ছিল রাইট ভেন্ট্রিকলের দিকে, এখানে অপোজিট অবস্থা দেখা যায়, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড রাইট এট্রিয়ামের দিকে, যেহেতু ভালভগুলো ঠিকভাবে কাজ করছে না। এই টারশিয়ারি সিফিলিসে আমরা এই অবস্থার দিকে যেতে দেখি রোগীদের। এছাড়া আরো বিষয় দেখা যায় টারশিয়ারি সিফিলিসে, বিশেষ করে এই যে বোনে নেক্রোসিস ডেভেলপ করতে পারে, আমরা এখানে মানে নেক্রোসিস ডেভেলপ করতে পারে তার বিশেষ করে টিবিয়ার মধ্যে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে তার ব্লাইন্ডনেস, ডিফনেস এই বিষয়গুলো ডেভেলপ করতে পারে, ডিমেনশিয়া, মেমোরি লস এগুলো ডেভেলপ করতে পারে, এবং কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে রোগীর স্ট্রোক, মেনিনজাইটিস, হার্ট ডিজিজ, নিউরোসিফিলিস এগুলো ডেভেলপ করতে পারে। নিউরোসিফিলিসের জন্যই মেইনলি রোগীর ওই যে স্ট্রোক সহ এই বিষয়গুলো দেখা যায়। আচ্ছা, এই ধরনের রোগীদের ক্ষেত্রে বিশেষ করে মায়ের শরীর মানে যে নিউবর্ন বেবিগুলো মায়ের পেটে থাকা অবস্থায় সিফিলিসে আক্রান্ত অথবা মায়ের মানে তাদের ক্ষেত্রে দেখা যায় তার ক্লেফট প্যালেট, বিশেষ করে ঠোঁট কাটা, তালু কাটা এই ধরনের রোগী আমরা এখন অনেক দেখি। তার আঙ্গুল দেখা যাচ্ছে 5টার জায়গায় 6টা, মানে টোটাল শেপটাই চেঞ্জ। তো এই মানে একটা ডিফর্মিটি অথবা এটাকে বলি বার্থ অ্যানোমেলি ডেভেলপ করতে পারে এই সিফিলিটিক কন্ডিশনের কারণে, বা সিফিলিস টারশিয়ারি মানে তার মায়ের শরীর থেকে যদি বাচ্চার শরীরে চলে আসে। তো এই হলো বিষয়। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার দেখি আমরা, এই যে হাড়ের মধ্যে এটাকে বলা হচ্ছে সেবারশিনস, মানে টিবিয়া। এখানে আমাদের ছবিও আছে। টিবিয়াটা বিশেষ করে তার আমাদের পায়ের মধ্যে যে দুইটা হাড় থাকে, একটা টিবিয়া একটা হচ্ছে ফিবুলা। ওই টিবিয়া ফিবুলা এই দুইটার শেপটা চেঞ্জ হয়ে মানে বেঁকে যায় আর কি, বেঁকে যায় এই ধরনের রোগীদের ক্ষেত্রে। এবং অনেক সময় দেখা যায় পারফোরেশন অফ বোন, হাড়গুলো ছিদ্র যায়, হাড়গুলোর মধ্যে একটা ডিফর্মিটি ডেভেলপ করে, এই বিষয়গুলো দেখা যায়। এবং রাতের বেলায় হাড়ের মধ্যে প্রচুর ব্যথাবতি দেখা যায়। কনজেনিটাল ইফেক্টস, আমরা যদি 8 থেকে 10 বছরের বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে 3টা লক্ষণ দেখি। আমরা বিশেষ করে হাচিসনস টিথ যেটাকে আমরা বলছি, এই যে উপরে যে হাচিসনস টিথ, আর কিরেটাইটিস, চোখের যে মানে আপনার আইবল আছে, চোখের মনি আছে, মনির উপরে জাস্ট হচ্ছে আপনার ইনফ্লামেশন হয়ে সেই জায়গাটায় মানে কন্ডিশন দেখা যায়, ইনফ্লামেটরি কন্ডিশন। দেন হচ্ছে ডিফনেস, কানে শোনে না, ডিফনেস। এই ধরনের এই 3টা কন্ডিশন যদি আমরা দেখি, সাথে স্যাডেল নোজ ডিফর্মিটি যদি আমরা দেখি, তাহলে আমরা ধরে নিতে পারি এই বাচ্চা মায়ের শরীর থেকে সিফিলিটিক কন্ডিশন নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। সো এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের জন্য ট্রিটমেন্টের একটা অপশন আমাদের জন্য চলে আসে। সো আমরা দেখি, আচ্ছা নিউরোসিফিলিসের কথা আমরা বলেছি। আমরা এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বলেছি মাথা ব্যথা হতে পারে। তো সেক্ষেত্রে এই পেশেন্টদের ক্ষেত্রে উইদাউট ট্রিটমেন্ট সিফিলিস ক্যান স্প্রেড টু দ্য ব্রেইন, মানে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে সিফিলিসের এই মানে কন্ডিশনটা ব্রেইনে চলে যায়, নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, আর এফেক্ট করে অথবা চোখকে এফেক্ট করে, এখানে আমরা চোখের অকিউলার সিফিলিস বলি আমরা। তো এই অবস্থায় তার চোখে যেমন তার ডিমনেস অফ ভিশন অথবা ব্লাইন্ডনেস ডেভেলপ করে, আবার পাশাপাশি তার ওই যে নিউরোসিফিলিসের জন্য তার মাথা ব্যথা, তারপরে হচ্ছে ডিফিকাল্টি কোঅর্ডিনেটিং মাসল মুভমেন্ট, মানে হচ্ছে হাঁটা চলায় তার মাসল মুভমেন্টটা ঠিক থাকে না, প্যারালাইটিক কন্ডিশন, নামনেস, ডিমেনশিয়া এই বিষয়গুলো আমরা দেখি। সিফিলিটিক, এখানে আমরা দেখেন সিফিলিটিক মায়াজম এন্ড সিফিলিস এর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে, মেইনলি হচ্ছে সিফিলিস হয়ে যাওয়ার পরে যদি পেশেন্ট সেটাকে সাপ্রেসড করে, সাপ্রেসড কোনোভাবে সাপ্রেশন হয়ে যায়, তাহলে সেটা যখন ইন্টারনাল কন্ডিশনের মধ্যে ইন্টারনাল বডি ইন্টারনালি যখন চলে আসে, সেখান থেকে বিভিন্ন যে মেন্টাল কন্ডিশন গুলো ডেভেলপ করে, সেটাকে আমরা তখন আমরা বলতে পারি যে এই পেশেন্টটা সিফিলিটিক মায়াজমে, মানে সিফিলিটিক মায়াজমটা এই পেশেন্টের ক্ষেত্রে ডমিনেট করছে।
দেন হচ্ছে আমরা এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা পরীক্ষা দেখতে পারি, যেমন ভিডিআরএল করার মাধ্যমে, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। এই ভিডিআরএলটা হচ্ছে একদমই প্রাইমারি একটা স্ক্রিনিং টেস্ট, এর মাধ্যমে আমরা দেখতে পারি। আমরা স্বাভাবিকভাবে আমাদের চেম্বার থেকে পেশেন্টদেরকে এই টেস্টটাই দিই। র্যাপিড প্লাজমা রিএজিন একটা আরপিআর একটা টেস্ট আছে, এছাড়া টিপিএইচএ আর একটা মানে ইম্পর্টেন্ট টেস্ট আছে। সো এই কন্ডিশনের পরে আমরা আরেকটু সামনে দেখি। আমাদের ক্ষেত্রে একটা বিষয় দেখা যায়, এই যে আমরা গনোরিয়া এবং সিফিলিস দুইটাই পড়লাম, গনোরিয়া এবং সিফিলিসের মধ্যে আমাদের কিছু মানে কিছু কি হয়ে যায়, একটু কনফিউশন তৈরি হয়ে যায়। সিফিলিসের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা বলছি ট্রিপোনেমা প্যালিডাম, আর গনোরিয়ার ক্ষেত্রে নেইসেরিয়া গনোরিয়া। মোড অফ ইনফেকশন এন্ড স্প্রেড এগুলো প্রায় সেম প্রসেস। এখানে সিফিলিসের ক্ষেত্রে আমরা 4টা স্টেজের কথা বলেছি, গনোরিয়ার ক্ষেত্রে স্টেজ ওইরকম কোনো স্টেজ নেই। সিফিলিসের ক্ষেত্রে বিশেষ করে শ্যাঙ্কারের কথা বলেছি, বিউবোর কথা বলেছি, কপারি র্যাশ অথবা রোজিয়েলা র্যাশ এর কথা বলেছি, এই বিষয়গুলো। কিন্তু গনোরিয়ার ক্ষেত্রে বিশেষ করে থিক ইউরো ডিসচার্জ ফ্রম ইউরেথ্রা, এই বিষয়গুলো আমরা দেখি। হ্যানিম্যানের বিশেষ করে তার ক্রনিক ডিজিজে সে 87 থেকে 95 নাম্বার এফোরিজম পর্যন্ত এই সিফিলিসের ব্যাপারে তিনি কথা বলেছেন। আমি যদি ইন জেনারেল প্রত্যেকটা আলাদা আলাদা যদি আমি না করে আমি একটু জাস্ট উনি কি বলেছেন আমার যতটুকু আমি বুঝতে পেরেছি তার আলোকে যদি আমি বলতে চাই, যে শ্যাঙ্কারের ক্ষেত্রে তিনি বলেছেন যে মার্কসল হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেডিসিন। একদম প্রাইমারি শ্যাঙ্কার যেখানে ডেভেলপ করে মার্কসলে পেশেন্ট ভালো হয় এটা। তারপরে দেখা যাচ্ছে সালফেট প্রয়োজন হতে পারে, নাইট্রিক অ্যাসিড এখানে বলেন নাই তিনি। এছাড়া তিনি বলেছেন তার জীবনে এরকম পেশেন্ট দেখেছেন যে যারা ট্রাইমায়াজমেটিক, 3টা মায়াজমে পেশেন্ট আক্রান্ত। তো সেক্ষেত্রে তিনি যেটা করেছেন যে ফার্স্ট হচ্ছে পেশেন্টকে অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করেছেন, দেন হচ্ছে সিফিলিস এবং সাইকোসিস যেটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট সেটার ট্রিটমেন্ট মানে সেটা ট্রিটমেন্ট করেছেন, দেন যেটা কম প্রমিনেন্ট ছিল সেটা ট্রিটমেন্ট করেছেন। এভাবে করে তিনি ট্রিটমেন্ট করেছেন। তো আমরাও এখানে দেখতে পারি বিশেষ করে এই সোরা, সিফিলিস, সাইকোসিস যেটা প্রাধান্য সবচেয়ে বেশি থাকে আমরা সেটা দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে পারি। এরপরে হচ্ছে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। প্রথমে হচ্ছে প্র্যাকটিস সেফ সেক্স, মানে সেক্সুয়াল যে ইন্টারকোর্সটা এটা খুবই সেফলি আমরা যদি মানে বিশেষ করে কন্ডম ইউজ করা, অথবা সবচেয়ে বেশি হচ্ছে রিলিজিয়াস যে রুলস রেগুলেশন গুলো আছে এগুলো মেনটেন করে আমরা যদি চলি। তারপর হচ্ছে আরো মানে আমরা সেক্স টয়েজ এগুলো মানে শেয়ারিং এগুলো যদি আমাদের এই সাবকন্টিনেন্টে খুবই কম বা নাই বললেই চলে, মাঝে মধ্যে একটু পরীক্ষা নিরীক্ষা করে রাখা, মাল্টিপল সেক্স পার্টনার অ্যাভয়েড করা, ইনজেকশন নেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, এই বিষয়গুলো যদি আমরা দেখি এবং মেনটেন করি তাহলে আমাদের জন্য এই মানে মরণ ব্যাধি বা এই মারাত্মক ঘাতক সিফিলিস থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো। পাশাপাশি একজন পেশেন্ট মানে ডক্টর আমাদের কাছে যখন পেশেন্ট আসবে পেশেন্টদেরকে আমরা ওইভাবে করে কাউন্সেলিং করে পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করব। আমাদের জন্য যেটা প্রয়োজন এট ফার্স্ট হচ্ছে প্রোটেকশন। যে কোনো আমাদের সোশ্যালি একটা পেশেন্টকে আমরা বলবো আপনারা ফার্স্ট হচ্ছে প্রোটেকশন, দেন প্রোটেকশনের মাধ্যমে আপনি প্রিভেন্ট করলেন, তারপর হচ্ছে টেস্ট করলেন, তারপরেও যদি কোনো পেশেন্ট মানে এই প্রবলেমগুলো ডেভেলপ করলে দেন আমরা কমপ্লিট ইরাডিকেট করতে পারি বাই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। এতটুকুই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। আপনারা যারা ছিলেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ স্যার আছেন? উপস্থাপনায় সমন্বয়ক কে আছেন? কথা বল। আচ্ছা আচ্ছা, বেশ। আজ যতটুকু আলোচনা হলো, কেউ কি এই আলোচনার উপরে কেউ কিছু বক্তব্য রাখতে চান? কি কিছু অ্যাড করবেন আজকের আলোচনা যতটুকু হলো?
আমি কমিউনিটিস বই থেকে একটা বিষয় আমি তুলে ধরছি। The Shankar appears, এটা আমি স্যার ভালো করে শুনুন স্যার, এই জায়গাটা নিয়ে আমার একটু ভাবনা চিন্তা অন্যরকম আছে। স্যার শুনতে পাচ্ছেন তো স্যার? আমি বলছি স্যার শুনতে পাচ্ছেন আপনি? স্যার কি নেই? স্যার শুনতেছি স্যার, স্যার বলেন। হ্যাঁ বলছি, ভালো করে শুনুন স্যার। এটা হচ্ছে কমিউনিটিস বই থেকে বলছি। The Shankar appears after an impure coition, usually between the 7th and 14 days, rarely sooner or later, mostly on the member of infected with the miasma. এই পর্যন্ত কোনো গন্ডগোল নেই। First, as a little pustule, quick changes into a impure ulcer with raised border and stinging pains, which, if not cured, remain standing on the same plane during man's lifetime. এটা কি সম্ভব? স্যার আমি শেষের কথাগুলো ধরতে পারি নাই। আমি আরেকবার বলছি। জি স্যার। এই যে ইনফেকশন হলো তো, ফার্স্টে কি লিটিল একটা পুস্টিউল হবে, পুস্টিউলের পর তারপর কি হবে, হুইচ চেঞ্জেস ইনটু এ ইমপিওর আলসার। শ্যাঙ্কারটা ছোট একজন আলসারের মধ্যেই তো ধরা হয় এটা। ইমপিওর আলসার উইথ রেস্ট বর্ডার অ্যান্ড স্টিংিং পেনস, which, if not cured, remains standing on the same place during man's lifetime. সারা জীবন কি থাকবে ওখানে? স্যার এটা তো মানে খুব বেয়ারা জায়গা। আমি যেটা স্টাডি করেছি আমি দেখেছি, এবং আমি মানে এটা আসলে পেশেন্ট তো স্বাভাবিকভাবে পেশেন্ট নিজেই চাইবে এই জিনিসটাকে ভালো করার জন্য, সে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হোক, অ্যান্টিবায়োটিক হোক, যাই হোক সে এগুলো করবে। আর যদি কোনো ট্রিটমেন্ট নাও করে, ট্রিটমেন্ট না করলেও এটা মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে এটা চলে হয়ে যায়, হিল হয়ে যায়। কিন্তু হ্যানিম্যান বলছে এটা ফুল লাইফ টাইমে থাকবে। জি, এখন এটা তো আমি আমার স্টাডিতে এটাই আমি মানে পাইছি। এখন যিনি বলেছেন আমি তো জানি না স্যার, এটা আমার না, আমিও পাইনি তো কোনো জায়গায়, আমিও কোনো জায়গায় পাইনি। জি জি জি, এইটা নিয়ে আমার একটা কনফিউশন আছে যে হ্যানিম্যান এই কথাটা বললেন কেন। কারণ আমাদের তো প্র্যাকটিস অফ মেডিসিন এরকম বলা নেই, বা এরকম সিপিলিসের কিছু কিছু পেশেন্ট আমার দেখার অভিজ্ঞতা আছে, এই ধরনের কোনো ইয়ে পাইনি আমি। লাইফ টাইম থাকবে কি করে? সিপিলিস লাইফ টাইম বসে থাকবে ওই জায়গায়, সেকেন্ড স্টেজে যাবে না? হ্যানিম্যান বলতে আমাদের একটু কিন্তু লাগছে আর কি। জি স্যার। আমি হ্যানিম্যানের আমি ওই যে হ্যানিম্যান তার হচ্ছে লেসার রাইটিং এ বিশেষ করে তিনি 257 থেকে 693 পর্যন্ত এই সিফিলিসের উপরে অনেক বিস্তারিত কথাবার্তা বলেছেন। সেখানে আমি দেখি নাই আর কি, এটা আমি ক্রনিক ডিজিজ বই থেকে বললাম। জি, হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ তো আমি তো পড়ছি 87 থেকে 95 পর্যন্ত উনি আলোচনা করতেন, এখানে তো এরকম পাইলাম না। এই তো আমার বই আছে, তো আমি পড়ে শোনালাম তো। জি স্যার, জি জি, সিপিলিসের মধ্যে পড়ে শোনালাম আপনাকে, আমি খেয়াল করি নাই, কিন্তু ওটা প্রথম পাতাতেই আছে। আচ্ছা আচ্ছা, ওটা একটু দেখবেন। এটা নিয়ে আমার মনে অনেক ইয়ে আছে, এটা কি করে সম্ভব, হাউ ইট পসিবল। সিফিলিসের প্রথম পাতাতেই আছে। প্রথমত হচ্ছে সিফিলিটিক যে সোর্স, মানে আলসারেশনটা লাইফ লং থেকে যায়, এটা
এটা এটা নয়, এটা সত্য নয়। আমি যতটুকু জানি সত্য নয় এটা, জি জি জি। কিন্তু হ্যানিম্যান লিখেছেন, এই তো মুশকিল। তবে স্যার 1 বছর পর্যন্ত ছিল এই ধরনের পেশেন্ট, আমি আমার নিজের ইয়েতে পাইছি। 1 বছর পর্যন্ত আছে। সে আগে প্রথম দিকে হচ্ছে বিভিন্ন মলম টলম দিয়ে এগুলাকে মানে কিছুটা কাজ করতে পারলো, এখন সেই সোরটা এমন অবস্থায় আছে কোনো কিছুতে কাজ হচ্ছে না। তো সেটা আবার ল্যাবরেটরি ডায়াগনোসিস মাধ্যমেও দেখা গেল যে আসলে তার শরীরে সিফিলিস আছে, বিডিআরএল পজিটিভ আসছে। না, হ্যানিম্যান এখানে বলছেন যে ট্রিটমেন্ট না হলে রিমেন মানে কোনো চেঞ্জ হবে না, ওইভাবেই থেকে যাবে সারা জীবন, লাইফ টাইম। এই জায়গাটাই কথাটাই আমার আপত্তির জায়গা। কিন্তু হ্যানিম্যান তো বলে, হ্যাঁ স্যার, ওই হ্যানিম্যান কিন্তু ওই স্টেজগুলোর কথাও তার মানে ইয়াতে বলছে। এই স্টেজগুলো মানে কিছুটা এদিক সেদিক করে সবাই কিন্তু এই স্টেজিং এর দিকে আছে আর কি। এখন হ্যানিম্যানের এই বক্তব্যকে আমাদের মডার্ন সায়েন্স তো সমর্থন করছে না, করা উচিত না। আমি পাইনি কোনো বই। জি, আমার কথাটা ধরতে পেরেছেন আমি কি বলতে চাইছি? জি স্যার। আচ্ছা স্যার, এটা নিয়ে আমি একটু স্টাডি করব, আমিও দেখব। আপনি দেখবেন জায়গাটা আমি খুব কঠিন জায়গা, আমি জানি খুব মুশকিল। জি জি জি। পরের ক্লাসে আপনি ওটা ইয়ে করবেন। আচ্ছা স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে। জি। আর কেউ কিছু বললে বলতে পারেন, আমার বলা শেষ। আর কেউ কিছু অ্যাড করবেন? বেশ, আজকে যতটুকু আলোচনা হলো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ, রতন কুমার স্যার বলুন প্রশ্ন। কোশ্চেন করছি স্যার, একটু সিপিলিক আর গনোরিয়া দুটো মাধ্যমে একটু বুঝিয়ে আর একটু ডিসকাস করুন, ডিসকাস করলে একটু বুঝিয়ে দেন। আচ্ছা বলছি, জাস্ট 1 মিনিট পরেই বলছি। আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, রতন স্যার জানতে চাইছিলেন যে সিফিলিস আর গনোরিয়ার মধ্যে কি কি পার্থক্য আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমি এটার অ্যান্সার করি। ফার্স্ট হচ্ছে, যদি আমরা পজিশনের দিকে চিন্তা করি তাহলে দেখব দুইটাই হচ্ছে 2 ধরনের ব্যাকটেরিয়া থেকে হয়। একটা হচ্ছে ট্রিপোনেমা প্যালিডিয়াম থেকে হয় সিফিলিস, আর হচ্ছে নাইসেরিয়া গনোরিয়া থেকে হয় হলো গনোরিয়া। এরপরে হচ্ছে সিফিলিসের ক্ষেত্রে যেরকম আমরা স্টেজ বলছি, 4টা স্টেজ, বিশেষ করে প্রাইমারি,
সেকেন্ডারি, লেটেন্ট, টার্সিয়ারি। গনোরিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো স্টেজিং নাই। আচ্ছা আচ্ছা, গনোরিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এরকম স্টেজ নাই, কিন্তু সেখানে একটু ভিন্ন রকম স্টেজ আছে। সেখানে বিশেষ করে প্রাইমারি সিমটমস গুলো যখন চলে যায় তখন সেখানে একটা গ্লিচি স্টেজ ডেভেলপ করে। তো সেটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি বিস্তারিত। আচ্ছা আর এগুলোই মানে এখানে মেইন। তারপরে হচ্ছে আরো কিছু পার্থক্য আছে। গনোরিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখি একদম ঠিক ইয়েলো পাস, মানে পোস্ট সিক্রেশন হয় যার মধ্যে প্রচন্ড ধরনের জ্বালা পোড়া, ফরমিকেশন, আচ্ছা আমরা যেটাকে বলি সোজা বাংলায় কিটকিট করে কামড় দেয়, মানে মনে হয় সবসময় ইউরেথ্রার মধ্যে এক ধরনের পোকা হাঁটছে, Yes, পিঁপড়া yes. হাঁটছে, এরকম একটা কন্ডিশন আমরা গনোরিয়ার ক্ষেত্রে দেখি। এবং এই অবস্থাটায় এমনও কন্ডিশন দেখা যায় যে তার টোটাল ইউরেথ্রাকে এই গনোরিয়ার জামগুলো বা এই অবস্থায় একদম ইউরেথ্রাও ছিদ্র করে ফেলে। মানে ইউরেথ্রা বলতে তার পেনিসটাকেও ছিদ্র করে ফেলে। পেনিস আচ্ছা। ছিদ্র হয়ে পেনিস ছিদ্র হয়ে পাঁচ ফুল আসতে থাকে এরকম অবস্থা, এবং পাঁচটা থাকে খুবই দুর্গন্ধযুক্ত। এবং আচ্ছা। খুব এই বিষয়গুলো আমরা দেখি গনোরিয়ার ক্ষেত্রে। সিফিলিসের ক্ষেত্রে আমরা মেইনলি যে আলসারেশনের কথা বলছি, যেটা একটা ছোট্ট একটা পিম্পল তৈরি হয়, ওই পিম্পল থেকে আস্তে আস্তে করে একটা আলসারেশন হয়। আলসারেশনের উপরে আলসারেশনটা হয় পেইনলেস আলসারেশন, এবং আচ্ছা পরবর্তীতে দেখা যাচ্ছে আলসারেশনটা লং টার্ম থাকে। কখনো আবার কখনো দেখা যাচ্ছে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা চলে গেলেও পরবর্তীতে ওই যে তার ইনগুইনাল যে লিম্ফ নোড গুলো এনলার্জ হয়, দেন হচ্ছে এটা আস্তে আস্তে আরো মানে ইন্টারনাল দিকে চলে আসে। এই অবস্থাটা আমরা সিফিলিসের ক্ষেত্রে দেখি, বাট গনোরিয়ার ক্ষেত্রে এই এই কন্ডিশন গুলো দেখি না। এই জন্য মানে সিফিলিস এবং গনোরিয়াকে ডিফার করা খুব ইজি। যদি আমরা একটু সিমটমস গুলো খুব ভালোভাবে জানি তাহলে আমরা সহজে এটাকে ডিফার করতে পারবো আর কি। আচ্ছা এই তো। আর কোনো প্রশ্ন না, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে তো শেষ করা যেতে পারে। স্যার আজকের ভিডিও কি রেকর্ডেড থাকবে? ইউটিউব চ্যানেলে আপলোড হবে না কোনো গ্রুপে? আমি রেকর্ড করি নাই, ওই যে আপনি হোমিও গ্রুপে পেয়ে যাবেন, হোমিও দর্পণ ইউটিউব গ্রুপে আপনি পেয়ে যাবেন। এই রেকর্ড পোস্টিং হয়ে যাবে, কালকেই পোস্টিং হয়ে যাবে, হয় মমিনুল হকের ইয়ে থেকে হবে অথবা ইউটিউব থেকে হতে পারে এবং দীপেনের থেকে হতে পারে, হবে কালকে। একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। আলোচনা শেষ করে দিন। প্রশ্ন না থাকলে শেষ করে দাও, রাত বাড়ি তো লাভ নেই। বেশ, আজকের আলোচনা তাহলে এখানেই সমাপ্ত হলো। সকলকে শুভরাত্রি। ওকে দাদা, শুভরাত্রি। হ্যাঁ, সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।